আপনারা কি জানেন পশ্চিমবঙ্গেই রয়েছে এমন একটি স্থান যেখানে দেবী সতীর দেহাংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। নদিয়ার কালীগঞ্জ অঞ্চলে অবস্থিত জুরানপুর কালীঘাট, যা 51টি সতীপীঠের মধ্যে 46তম পীঠ হিসেবে পূজিত হয়। এই রহস্যময় তীর্থস্থানের ইতিহাস, অলৌকিক কাহিনী এবং আধ্যাত্মিক পরিবেশ নিয়েই আজকের এই ভিডিও। ভারতের পবিত্র তীর্থভূমির ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু মন্দির নয়, বরং ভক্তি, বিশ্বাস এবং অলৌকিক শক্তির এক অনন্য মিলন ক্ষেত্র। পশ্চিমবঙ্গে নদিয়া জেলার কালীগঞ্জ অঞ্চলে অবস্থিত তেমনই এক রহস্যময় তীর্থস্থান হল জুরানপুর কালীঘাট। শাক্ত ধর্মের মতে এটি 51টি সতীপীঠের মধ্যে 46তম পীঠ হিসেবে পূজিত। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই প্রাচীন সতীপীঠ, জানব এর ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং আধ্যাত্মিক পরিবেশের গল্প, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের আকর্ষণ করে আসছে। তাহলে চলুন আর দেরি না করে আমার এই গল্পটি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সুপ্রভাত, আজকে জানুয়ারি মাসের 28 তারিখ, সকাল প্রায় এখন 9টা বাজতে যায়। আজকের এক নতুন জায়গায় আমরা যাচ্ছি। ভিডিওর কভার পেজ থেকে হয়তো বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। আমরা এখন নদিয়া ডিস্ট্রিক্টের জুরানপুর গ্রামে যাচ্ছি। ওখানে জুরানপুর মা কালী মন্দিরে আমরা যাব। আমার সাথে আজকের সঙ্গী রাজীব বসে রয়েছে, ও আমার সাথে থাকবে। চলুন, যেতে যেতে কথা হবে। এখন আমরা সোনারপুর স্টেশন যাচ্ছি, ওখান থেকে ট্রেনে করে শিয়ালদা যাব। এ কোথায় গেল রে? আচ্ছা, সোনারপুর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। এই ট্রেনে করে আমরা যাব এখন শিয়ালদা। সোনারপুর থেকে ছেড়েছিল, এখন 10টা 10 বাজে আমরা শিয়ালদা এসে পৌঁছলাম। এখন আমরা শিয়ালদা থেকে মেট্রো করে যাব হাওড়া। হাওড়া থেকে কাটোয়া লোকাল আছে 12টা 10-এ। কাটোয়া লোকালে করে আমরা কাটোয়া যাব। তো চলুন, হাওড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে। হাওড়া মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন 10টা 40 বাজে, 12টা 10-এ ট্রেন। প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে, হাতে অনেকটাই সময় বলতে গেলে। খিদেও পেয়েছে, কিছু খেতে হবে। আমরা এখন জন আহারে এসেছি, খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো ভাতই খাচ্ছি আপাতত। আমি নিয়েছি এগ থালি। থালিটা হচ্ছে এরকম আছে, ভাত আছে, ডাল আছে। আমি অমলেট দিতে বলেছিলাম, শুধু অমলেট, ওরা অমলেটের ওপরে ঝোল ঢেলে দিয়েছে, যেটা আমি বলিনি। একটা আলু সবজি আছে আর একটা চাটনি আছে। রাজীব নিয়েছে পিওর ভেজ থালি। আমার এখানে যা আছে তাই, সাথে ওর একটা পনিরের সবজি আছে। খাবারের টেস্ট কেমন একবার দেখা। ভালো ভালো, ঠিক আছে, খাবার মতো। খাবারটা শেষ করে নিয়ে জন আহারে খাবার সময় দেখতে পাই কয়েকজন তাদের কেনা খাবারটা শেষ না করেই উঠে চলে যান। এর ফলে খাবারটা নষ্ট হয়। আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, কেউ এভাবে খাবার নষ্ট করবেন না। এই দুমুঠো অন্ন সংস্থান করতেই প্রতিদিন আমার আপনার মতো মানুষদেরকে অসম লড়াই করে যেতে হচ্ছে। এখানে আপনারা কিভাবে আসবেন তার একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য ট্রেনে করে আসাটাই হবে সবথেকে উত্তম পন্থা। আপনারা চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসতে পারবেন। হাওড়া স্টেশন থেকে কিভাবে আসবেন সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। হাওড়া থেকে ট্রেন ধরুন এবং চলে আসুন কাটোয়া জংশন স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে টোটো শেয়ার করে
চলে আসুন কাটোয়া বল্লভপাড়া জেটিঘাটে। তারপর ভাগীরথী পেরিয়ে চলে আসুন নদীর ওপার। ঘাটের ঠিক সামনে থেকেই টোটো চলাচলের ব্যবস্থা আছে। এছাড়া টোটো স্ট্যান্ডকে সাইডে রেখে পায়ে হেঁটে চলে আসতে পারেন বাস স্ট্যান্ডে, যারা টোটোতে যাবেন না। এবার বাসে বা টোটোতে করে চলে আসুন নিমতলা স্টপেজে। নিমতলা থেকে টোটো করে চলে আসুন জুরানপুর মায়ের মন্দিরে। এছাড়া আপনারা যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে লালগোলা প্যাসেঞ্জারে উঠে চলে আসুন দেবগ্রাম স্টেশনে। দেবগ্রাম স্টেশনের বাইরে এসে কাটোয়া ঘাটগামী বাসে উঠে নামুন নিমতলাতে। তারপর টোটো নিয়ে চলে আসুন আপনাদের প্রিয় মায়ের মন্দিরে। শিয়ালদা আর হাওড়া থেকে যারা আসবেন, ডেসক্রিপশন বক্সে ট্রেনের টাইম টেবিলটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। সুপ্রভাত সকলকে। আজকের জানুয়ারি মাসের 29 তারিখ। আমি কালকের এখানে আমরা পৌঁছেছিলাম বিকেল 4:30 নাগাদ। তারপরে আর কোনো ছবি তুলিনি বা ভিডিওও করিনি। তো কোথায় ছিলাম আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের সকলকে। তো এখন মায়ের মন্দিরের পাশেই রয়েছি, আমরা এখন সেখানে যাচ্ছি। এখন সকাল 7:30 বাজে। মোটামুটি স্নান টান সব আমাদের সারা হয়ে গিয়েছে। তো মায়ের মন্দিরে প্রবেশ করছি। খুব সুন্দর জায়গা। আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মাঘী পূর্ণিমা আছে, সেই উপলক্ষে এখানে মেলা বসে। তো তারই তোড়জোড় হচ্ছে চারিদিকে। নারদের মুখে শিব সতীর দেহত্যাগের কথা শুনলেন, আর পারলেন না নিজেকে স্থির রাখতে। তিনি ক্রোধে ছিঁড়ে ফেললেন মাথার জটা। সেই জটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ঘোর কৃষ্ণবর্ণ জ্যোতির্ময়ে এক পুরুষের আবির্ভাব হলো। এর নাম বীরভদ্র। শিব বীরভদ্রকে নির্দেশ দিলেন দক্ষযজ্ঞ পণ্ড করে দিতে। প্রচুর পাখি আছে, আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। দক্ষযজ্ঞ পণ্ড হয়ে যাওয়ার পর কি হয়েছিল সেই প্রসঙ্গে গিয়ে আমি আর দীর্ঘায়িত করলাম না, কারণ আপনারা সেই ঘটনা কম বেশি জানেন। তবে নারায়ণের সুদর্শন চক্র দিয়ে সতীদেহ টুকরো টুকরো করে কেটে ফেলার পর সেই খণ্ডাংশ ছিটকে পড়েছিল ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে। যে সকল প্রান্তে সতীর অঙ্গবিশেষ পড়েছিল সেই স্থানটি মহাপীঠ হিসেবে খ্যাতিলাভ করেছিল। এইভাবেই সতীদেহের 51 টুকরো 51 পীঠের সৃষ্টি করেছে, যা সাধক থেকে সাধারণ মানুষের আরাধ্যস্থল। এখানে শুধুমাত্র সতীই পূজা পান তা নয়, শিবও সতীর সাথে প্রতি পীঠে ভৈরব হিসেবে পুজো পেয়ে থাকেন। এই 51টি স্থানই আজ পুণ্যক্ষেত্র। এই 51টি পুণ্যক্ষেত্রই মহাশাক্ত পীঠ হিসেবে পরিচিত।
রকমই এক অরণ্য ঘেরা গ্রাম জুরানপুর। নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত এটি একটি মহাশাক্তপীঠ। সতীর দেহের বিভিন্ন অংশের মধ্যে মস্তক পড়েছিল এইখানে। হিন্দু ধর্মের মানুষের কাছে অতি পবিত্র জায়গা এই পীঠস্থান। ভারত এবং ভারতের বাইরে এই মহাপীঠগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বহুকাল এইসব পীঠের সম্পর্কে কিছু তথ্য জানা যায়নি। অনেক তীর্থ লুপ্ত বা আচ্ছন্ন হয়েছিল। বিখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এইসব শাক্তপীঠগুলি পরিভ্রমণ, পরিদর্শন এবং পর্যবেক্ষণ করে সুচিন্তিত মতামত দিয়ে গিয়েছেন। সতীপীঠের আলোচনায় কলকাতার কালীঘাটের নাম উল্লেখ আছে। অদ্ভুত বিষয় হলো এই যে আমরা জুরানপুরের যে পীঠস্থানের কথা আপনাদের কাছে তুলে ধরছি তার নামও কালীঘাট। এই কালীঘাটের ব্যাখ্যা দুই রকমভাবে করা যেতে পারে। এক, কলকাতার কালীঘাট। দুই, জুরানপুরের কালীঘাট। ঘটনাচক্রে কলকাতার কালীঘাটের নাম বিশ্বজোড়া, আর জুরানপুরের কালীঘাট গ্রামীণ লোকালয়ে ঘরের মেয়ের স্বীকৃতি। জুরানপুরের এই স্থানে সতীর মস্তক পড়েছিল। এখানে দেবীর নাম হয়েছে জয় দুর্গা এবং ভৈরব হলেন ক্রোধীশ। বাঁধানো বটগাছের গোড়ায় দেবীর অবস্থান। গোলাকৃতি বড় মাপের একটা পাথর দেবী হিসেবে পূজা পান। এই বটগাছের পাশেই আছে পাকা মন্দির। এই মন্দিরেই আছেন ভৈরব, তিনি লিঙ্গ হিসেবে পূজা পান। ভক্তের কাছে ভৈরব হলেন ক্রোধীশ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় কালীঘাট এই জুরানপুর। এখানে একটি বিষয় বলার আছে, তা হলো অন্যান্য সাধকেরা মাকে বা জগজ্জননীকে কন্যারূপে চেয়েছেন এবং পেয়েওছেন, কিন্তু এখানে সাধক রাজারামের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক বাস্তবায়িত হয় কিনা সেটা মায়েরই ছলনা। আপনারা আশ্রমের সদস্য রাজীবের মুখে শুনে নিন মা আর সাধক রাজারামের বিবাহ পরবর্তী কাহিনী। তারপর সেখানে এসেই আমার ভেতর আধ্যাত্মিকতার উদয় হয়। আর সাথে সাথে পাশে শ্যামানন্দ যোগাশ্রমে আমি থাকারও জায়গাও পাই। তো সেই আশ্রমে আমি থাকি। আর এখানে মাকে মানে আকাশে বাতাসে অনুভব করা যায়। তো যদি মানে সতীপীঠ হিসেবে এর আমি কি বলবো, আদি অনন্তকাল ধরেই প্রতিষ্ঠিত এটা সিদ্ধপীঠ। এখানে সাধক ব্রহ্মানন্দ গিরি, সাধক শ্যামাচরণ লাহিড়ী, রামকৃষ্ণ পরমহংসদেব, বামা খ্যাপা সকলেই এসেছেন। সকলেরই পদধূলি এই মাটিতে পড়েছে, এই মাটিকে ধন্য করেছে। এছাড়া বলার মতন জিনিস হচ্ছে এইখানকারই একজন, এই অঞ্চলেরই একজন সাধক ছিলেন রাজারাম। তো এই যে গাছটি আপনারা দেখছেন, আপনারা যদি একটু গাছটা দেখাও, এই গাছের মাঝে একটা কোটর আছে। আর এই যে পাথরটা দেখছেন, যার মানে পাষাণ রূপে মাকে যে পুজো করা হচ্ছে, এই পাষাণটা কিন্তু গাছের কোটরে পাওয়া গেছে। এই নিয়ে যে ঘটনাটা, সেটা আজকে আপনার সাথে প্রথমে শেয়ার করব। তো সাধক রাজারাম উনি মাতৃসাধক। উনি সাধনার পরে সিদ্ধপীঠে উনি সিদ্ধিও পেয়েছেন। আর অবিবাহিত সাধক রাজারাম মাকেই বলেছে তুমি আমার স্ত্রী রূপে এসো। তো মা তাতেই তথাস্তু বলেছে। আর কালের নিয়মে কিছুদিন বাদেই সাধকের বিয়েও হয়। তো উক্ত বিয়েতে বউ ভাতের দিনকে সবাই বউকে দেখতে এসছে, রাজারামের বউ কেমন। তো সবাইকে রাজারামের বউ বউ হাতে খাবার খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। তো সবাইকে খাবার দিতে দিতে অনেক সময় তার ঘুমটা পড়ে যায়। তো সেই কারণে মা কি করে, তার মা তো চার হাতের, মা দু হাত দিয়ে তার খাবার দেয় লোকেদের, আর অবহেলে ওপরের দু হাত দিয়ে তার মা নিজের মানে ঘোমটাটাও টেনে নেয়। এটা অনেক মানুষের চোখে পড়ে। এই নিয়ে গ্রামে শোরগোল পড়ে যায়। আর তখন সবাই দেখতে আসে যে রাজারামের স্ত্রীর কি অবিশ্বাস্য লীলা।
তখন এমন অবস্থা হয় গ্রামের লোকেদের তাড়নায়, মাকে এই যে পাশে প্রবহমান ভাগীরথী ছিল তখন, এখন ভাগীরথী অনেকটা পিছিয়ে গেছে কালের নিয়মে, তো এই প্রবহমান গঙ্গার আল ধরে মাকে ছুটে আসতে হয়, লোকেরাও তার পিছু পিছু আসে। শেষে এসে মা এই গাছের কোটরে অন্তর্হিত হয়ে যায়, শেষ মাকে সেখানেই দেখা যায়। তারপর মানুষ যখন এই কোটরে আসে তখন দেখে যে একটা পাষাণ পড়ে আছে, সেই পাষাণ সেই কারণে আমরা তুলে এনে সেখানে বাইরে এনে আমরা তার পুজো করি। আর মানে গল্পটা সিনেমার মতন হলেও কিন্তু এটা মানে এখনও বহুমুখে প্রচলিত, আর সবাই এটা মানে। আর এছাড়াও এখানে এই স্থানে যখন তুমি আসবে, কেউই আসুক, তার আধ্যাত্মিকতা সম্পর্কে মানে তার আধ্যাত্মিকতার উদয় তার ভেতর হবেই। তো আমি নিজে এখন এই আশ্রমেই থেকে যাচ্ছি, আশা করি আপনারাও যদি আসেন আপনাদেরকে এইখানে বিভিন্ন ঘটনা আমরা জানাতে পারব। মায়ের যখন আমি পূজা শুরু করি, আরাধনা শুরু করি, তখন আমার কাছে এই মন্ত্র ছাড়া অন্য কোনো মন্ত্র ছিল না। এই মন্ত্রকে বিদ্যারাজ্ঞী মন্ত্র বলা হয় 10 মহাবিদ্যায়। ওম करालवदनां घोरामुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यामूल्यमाला विभूषितां शब्दश्छिन्न शिरखर्गो वामाधोऽधोकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणधोधाधुपानिकं महामेघो प्रभां श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डालिगलद्रुधिरचर्चितां कर्णावतंसतानीतशवयुग्मभयानकां घोरदंष्टाङ्करालशङ्कीनुन्नतोपयोधरं शवानां करसङ्घाते पीतकाञ्चीं हसन्मुखीं सिक्कद्वयगलद्रक्तधारा विस्फुरिताननं घोररावां महारुद्रीं श्मशानालय वासिनीं बालार्कमण्डलाकारलोचनत्रितान्वितं दन्तूरं दक्षिणव्यापी मुक्तलुम्बिकचोच्चयं शवरूपमहादेवीपुरी संस्थितं शिवाभिः चतुर्दिक्षु समन्वितं महाकालेन च समं दीपरित्रतातुरं सुखप्रसन्नवदनां स्मेरादनसरोरुहम् एवं सञ्चिन्तयत् कालीं धर्मकामार्थमोक्षदां। মন্ত্রের উপরই ভর করে আমি তো আমার চতুর্বর্গ মানে পুরুষার্থ চতুর্পুরুষার্থ সবই আস্তে আস্তে তার দিকেই পেয়ে গেছি, এগোচ্ছি। এখানে পাষাণ মূর্তি ছাড়াও অষ্টধাতুর আরেকটা মূর্তি আছে, যেটা এই সামনের মন্দিরে অধিষ্ঠিতা তিনি। তাকে পূজার সময় নিয়ে আসা হয়, আবার তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও এই যে স্থানটি দেখছো, এই স্থানে সাথে যুক্ত মানে এর ভেতর থেকে সুগম্য পথে। এখানে দৈনিক পূজা ছাড়াও প্রতি মঙ্গল ও শনিবার, অমাবস্যা ও পূর্ণিমাতে ছাগ বলি হয়। দুর্গাপুজো, দীপাবলি, রটন্তী কালী পূজা, ষড়শ পূজারে মায়ের পূজা হয়। সন্ধি পূজায় মায়ের কাছে একটি করে আখ, চালকুমড়ো ও কলা বলি দেওয়া হয়। মানসিক পূজা যে যার মতো দিয়ে যান। শাঁখা, শাড়ি, বাতাসা, সিঁদুর, ছাগ প্রভৃতি উপাচার হিসেবে জমা পড়ে। সব থেকে উল্লেখযোগ্য হলো এই মহাপীঠে মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও মাকে পুজো দিতে আসেন। অন্য সম্প্রদায়ের পূজার উপাচার হিন্দু মন্ত্রোচ্চারণে উৎসর্গীকৃত হয় মায়ের শ্রীচরণে। সম্প্রীতির এক অনন্য নিদর্শনের দেখা মেলে এই জুরানপুরের মাটিতে, একথা জোর দিয়েই বলা যায়। এই জুরানপুরের সতীপীঠে সব থেকে বড় উৎসব হয় মাঘী পূর্ণিমাতে। এই সময় এখানে খুব ঘটা করে জাঁকজমকপূর্ণ পুজো হয়। এই মাঘী পূর্ণিমার সময় মন্দির চত্বরকে ঘিরে ব্যাপক এলাকা নিয়ে মেলা বসে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেলায়। বেশিরভাগই গ্রামের মানুষদের হাতের তৈরি জিনিস বিক্রি হয়। 3 দিন ধরে চলে এই মেলা। এই কয়েকদিন পুরো অঞ্চল জুড়ে উৎসবে চেহারা নেয়। পীঠস্থান নির্ণয়তন্ত্র ও তন্ত্র চূড়ামণিতে 51টি সতীপীঠের মধ্যে জুরানপুরের এই কালীঘাট 46তম সতীপীঠ হিসেবে বর্ণনা করা আছে। এই পীঠের অবস্থানটি একটু বলে রাখি। জুরানপুরের এই পীঠস্থানের পাশ দিয়ে একসময় ভাগীরথী প্রবাহিত হতো। এখন অবশ্য নদী মাইলখানেক দূরে সরে গিয়েছে।
পিঠের পাশ দিয়ে তৈরি হয়েছে জগৎকালীর বাঁধ। এই বাঁধের দক্ষিণ দিকেই রয়েছে এই জুরানপুরের মা কালীপীঠের পীঠস্থান। ওই যে কিছুটা দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবার পর দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এসে এখানে রাত্রিবাস করতে পারবেন। মন্দিরের চারপাশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। মন্দির প্রাঙ্গণ ছেয়ে আছে সবুজ বাহারি গাছে। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। কত রকমের পাখি এক গাছ থেকে আরেক গাছে উড়ে যাচ্ছে। তাদের ডাকই ভাবালু মনকে সচকিত করে দেয়। চলুন আপনাদেরও একবার ঘুরিয়ে দেখাই কালকের কোথায় ছিলাম। এই যাচ্ছি এখন। গতকাল রাত্রিবাস করেছিলাম শ্যামানন্দ যোগাশ্রম আশ্রমে। সেটা এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই শ্যামানন্দ যোগাশ্রম সম্বন্ধে আপনাদের সংক্ষেপে অবগত করার চেষ্টা করছি। জুরানপুরের সতীপীঠের পদপ্রান্ত সীমারেখায় প্রদীপ ভৈরবের আর এক রূপ মহামৃত্যুঞ্জয় মন্দিরকে সাক্ষ্য রেখে বিংশ শতকের 60-এর দশকে প্রচার বিমুখ তৎকালীন প্রখ্যাত পণ্ডিত শ্রী শিবনাথ শাস্ত্রী মহাশয়ের পরিকল্পনায় এবং তারই সুযোগ্য শিষ্য সংসার সমভোগত্যাগী জমিদার পুত্র কর্মবীর শ্রী জগদীশ সান্যাল মহাশয়ের কর্মতৎপরতায় এই শ্যামানন্দ যোগাশ্রম প্রতিষ্ঠা লাভ করেছিল, যা আজ অনাদরে অবহেলিত অবস্থার মধ্যে স্বীয় অস্তিত্ব নিয়ে আজও বিরাজমান। জুরানপুরের পথিকদের মধ্যে কেউ কেউ আশ্রমে শ্রীবৃদ্ধি ঘটিয়ে প্রাণ প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করছেন। বলছিলাম সেই মানুষটি এখন আমাদের সামনে চলে এসেছেন। তো এই দাদু, হ্যাঁ। তুমি এবারে একটুখানি বলো। এই শিবনাথ শাস্ত্রী হ্যাঁ। কালীবাড়ি ব্যাপার। হুম। কালীবাড়ি ছিল মালিকানা, উনি ট্রাস্টিক বোর্ড করেছেন। ওনার হাতি মুক্তা শিষ্য ছিলেন। কোর্ট থেকে বাই ফোর্স কোর্ট বসিয়ে কালীতলা করেছে শিবনাথ শাস্ত্রী। এই যে সমাধি আছে হ্যাঁ। এই ভদ্র। হুম। তারপর ট্রাস্টিক বোর্ড করেছে, করার পরে উনি তখন এখানে থাকতেন, এই কালীতলায় ভোট করেছে। তা এই শিবনাথ শাস্ত্রী যখন ছিলেন তখন এক পিরিয়ডে বহু লোকজন এখানে আসতেন, তারপরে উনি এখানে থাকার পরে এই মহামৃত্যুঞ্জয় শিব যে আছে, এই শিব প্রতিষ্ঠা উনিই করিয়ে গিয়েছেন। তারপরে আমি এসছি এখানে 89 সালে, দিয়ে আমি এই পূজা অর্চনা করি, এই নিয়ে আমি থাকি। আর এটা শ্যামানন্দ যোগাশ্রম। এই আশ্রমে আমি আমার দীর্ঘদিন এখানেই আমি রয়ে গিয়েছি। আচ্ছা, মা যে এখানে আছেন, হ্যাঁ, মা আগে যখন পাতি ফাতি ছিল না, এই জায়গায় ঘুরে বেড়াতেন। এটা আগের মানে এটা আপনি বুঝতে পেরেছেন, হ্যাঁ, অনুভব করতে হ্যাঁ, পেরেছেন। উপলব্ধি করেছি। এখন লোকের সমাজস্য হয়ে আস্তে আস্তে হয়েছে, ঘোরা হওয়াতে। আগে যখন ফাঁকা ছিল, মা এখানে ঘুরে বেড়ায়, ও বাবা প্রদীপ ভৈরব এখানে ঘুরে বেড়াত। এটা আমি লক্ষ্য করেছি, যে কখন কী রূপে ঘুরতেন, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। এখানে আপনার আশ্রমে যদি যারা দর্শনার্থী আসেন, মায়ের দর্শনার্থী বা আশ্রমে যারা দেখতে আসেন, তারা যদি বলেন যে একদিন এখানে থাকবেন, তারা কি থাকতে পারবেন? হ্যাঁ, আমি থাকতে একদিন কেন, 2 দিন 3 দিন থেকে যাই। তাহলে আপনারা বুঝতেই পারছেন, দীর্ঘ 37 বছর একটা মানুষ পুরো জীবনটাই এখানেই উৎসর্গ করে দিয়েছেন, একা একা। তার উপর মাঝে মধ্যে হয়তো ভক্তরা আসেন, এসে দেখার সাক্ষাৎ করে যান, 1 দিন 2 দিন হয়তো থাকেন এখানে, কিন্তু বছরের বাকি সময়টা ওনাকে এখানে একাই কাটাতে হয়। পরিবার নিয়ে আসুন, মায়ের দর্শন করুন, আশ্রম দর্শন করুন, আপনাদের সময়টা এখানে ভালোই কাটবে। তো খুব ভালো লেগেছে জায়গাটা, আপনাদেরও বললাম। আপনারা যদি মনে করেন এখানে অবশ্যই আসতে পারেন এবং আসবেনও, আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর। এটুকুই আমার বলার। আশ্রমের ভেতরটা ঠিক এইরকম। এখন 9:45 বাজে সকাল। আমি এখান থেকে এবারে রওনা দিয়ে দিলাম। 10:50-এ কাটোয়া থেকে গাড়ি আছে, তো ওই ট্রেনটা ধরতে হবে। হাতে 1 ঘন্টা সময়, দেখা যাক কতদূর কী হয়। তো আমার এই জার্নিটা আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে
কোনো এক জায়গায় কোনো এক সময় নিশ্চয়ই দেখা হবে। তো 10:50 যে ট্রেনটা ছিল কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত, সেই ট্রেনটা মিস করেছি। আমি যখন স্টেশনে পৌঁছলাম তখন 10:53 হয়ে গিয়েছে, ট্রেন ছেড়ে বেরিয়েও গিয়েছি। তো এখন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল আছে, 11:10 ছাড়বে। এখন 11:02 হয়েছে, হাতে 8 মিনিট সময় আছে। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো ব্যান্ডেল পর্যন্ত যাই, ব্যান্ডেল পর্যন্ত গিয়ে ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়া বা শিয়ালদা যাওয়ার গাড়ি পেয়ে যাবো ওখান থেকে। এই ছিল পবিত্র সতীপীঠ জুরানপুর কালীঘাটকে ঘিরে কিছু ইতিহাস ও বিশ্বাসের কথা। এখানে এলে শুধু একটি মন্দির দর্শনই নয়, অনুভব করা যায় এক গভীর আধ্যাত্মিক শান্তি ও ভক্তির আবহ। যদি কখনো নদিয়া জেলার কালীগঞ্জের দিকে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই একবার এই পবিত্র তীর্থস্থান দর্শন করে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ, ইতিহাস এবং অজানা কাহিনীর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।